নমস্কার, আপনারা শুনছেন ফিকশন প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা সংঘমিত্রা রায়ের কলমে সতীর ডাক। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ ও গল্প পাঠে লিও। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প সতীর ডাক। আচ্ছা, নৌকা বিহার হলে কেমন হয় অনন্যা? মানে মানে আমরা যেখানে যাচ্ছি, আরে ওই তো কি যেন নাম, সাগরপুর যাচ্ছি তো আমরা, তো ওখানে নৌকায় গেলে কেমন হয়? পাগল হয়েছিস? গাড়িতে গেলে ভাঙাচোরা রাস্তা দিয়ে শুনেছি প্রায় 24 কিলোমিটার হবে। আরে নৌকায় গেলে হয়তো 50 কিলোমিটার হবে। নদীতে নৌকা ধীরে ধীরে চলবে, তাও যদি বড় বোট বা স্টিমার হতো অন্য কথা ছিল। যত সব ব্যাকডেটের চিন্তাধারা, তোর মাথায় আসে কি করে বুঝি না। আরে না না, নৌকায় গেলে শুনেছি ওই 3 কিলোমিটারের মতো হবে। আসার আগে একজনের কাছে শুনেছিলাম। এই চল না, এখন তো নদীতে জলও কম, মজা হবে। ঠিক ঠিক, আমরা নৌকায় যাব, দারুণ মজা হবে। গ্রামে যাব তাহলে গাড়িতে কেন যাব ভাঙাচোরা রাস্তা দিয়ে? বেশ, তোদের কথা মানলাম, কিন্তু নৌকা পাবি কোথায় শুনি? ভালো করে চেয়ে দেখ, নদীর ঘাটে নৌকা বাঁধা আছে, সেই জন্য তো কথাটা বললাম। নৌকা রয়েছে দেখলাম, চালাবে কি শুনি? তোরা ঘাটে কাউকে দেখতে পাচ্ছিস? না যার নৌকা তাকে না বলে নিয়ে যাবি? আরে সেজন্য কোনো চিন্তা নেই, আমি গ্রামের ছেলে, ছোটোবেলাটা নদীর ধারে কেটেছে, আমি খুব ভালো নাড় বাইতে পারি। তাছাড়া আমার মামার বাড়ি ভাগীরথীর তীরে, মামা বাড়ি গেলে দাদাদের সঙ্গে দাঁড় বাইতাম। সেসব দিনের কথা আর কি ভুলতে পারি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এমন একজন মাঝি থাকতে আমরা গাড়িতে কেনই বা যাব, নৌকাই যাই। কিন্তু নৌকার মালিক নিশ্চয়ই কেউ আছে, তাকে না বলে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আরে ওসব নিয়ে ভাবিস না, তবে অনিরুদ্ধ একা দাঁড় বইতে জানে না, আমিও জানি। বেশ, তাহলে যাওয়া যাক। তবে তার আগে গাড়িটার একটা ব্যবস্থা করে আসি, দাঁড়া। মুন্ডেশ্বরী নদীর পাড়ের সাঙ্গপুর গ্রামে বিলুপ্ত প্রায় লোকশিল্প পুতুল নাচের উপর তথ্যচিত্র তৈরি করতে যাচ্ছে একটা টিমে রয়েছে অনিরুদ্ধ, অনন্যা, আবির, শ্রেয়া, শ্রমিক আর ত্রিনা। এদের মূল বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, তবে এখন সবাই কলকাতায় একসঙ্গেই কাজ করে। এদের টিম লিডার অনিরুদ্ধ গাঙ্গুলি। এরা সবাই ভালো বন্ধু, সবাই অবিবাহিত, বয়স 30-এর ভেতরে। সাগরপুর যেতে হলে ওরা যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে অনেকখানি জায়গা গাড়িতে যেতে হবে। তবে অনিরুদ্ধ তার এক দাদুর কাছে শুনেছে ওই গ্রামে নৌকায় যেতে বেশ মজা হয়। ওনারা নাকি একবার গেছিলেন, তাই সে ঠিক করেছে তারা নৌকায় যাবে। নভেম্বরের মাঝামাঝি মুন্ডেশ্বরী নদীতে জল বেশ কম। গাড়িটা একজনের বাড়িতে রেখে সবাই নিচে নেমে এলো। সত্যিই বেশ বড় একটা নৌকা বাঁধা রয়েছে, ওরা অনায়াসেই যেতে পারবে, কিন্তু মাঝি নেই। অনিরুদ্ধ বলল, দেখলি তো, মাঝি নেই, মনে হচ্ছে কেউ এমনি এমনি রেখে গেছে। তোরা এসে বস, আমি দাঁড় বেয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়েছিস তো? হ্যাঁ, সবই নিয়েছি, আর ক্যামেরা তো সঙ্গেই রয়েছে। বেলা প্রায় 2 বাজে। রোদের তেজ অনেকটা কম, চারিদিকে বেশ ফুরফুরে হাওয়া বইছে, তবে ঠান্ডা হাওয়া। বসার জায়গা আছে, সবাই গিয়ে বেশ মজা করে নৌকায় বসল। অনিরুদ্ধ ডাঁড়টা হাতে নিতেই কেউ যেন বলে উঠল, আমারে না জিগাইয়া আমার নৌকায় কেন বসলা তোমরা? সবাই নদীর পাড়ের দিকে তাকালো, দেখল একটা বউ দাঁড়িয়ে রয়েছে। পরনে চওড়া লাল পাড় শাড়ি, হাতে শাঁখা পলা, কপালে বড় সিঁদুরের ফোঁটা, সিঁথিতে মোটা করে সিঁদুর দেওয়া, কোমর অবধি কুকরানো ঘন চুল বাতাসে উড়ছে।
গায়ের রং খুব ফর্সা, দুধে আলতা রং যাকে বলে। ভরাট লম্বাটে মুখ, চোখ দুটো ভাসা ভাসা, টিকালো নাক, গোলাপি ঠোঁট, সব মিলিয়ে অসাধারণ সুন্দরী। বয়স 20-র ভিতর হবে। সবাই হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। নৌকায় যে 3টে মেয়ে বসে রয়েছে তারাও সুন্দরী, কিন্তু ওই মহিলার ধারে কাছেও যেতে পারবে না এরা। ছেলেরাও বেশ সবাই হ্যান্ডসাম। কি হইল, কথা কও না কেন? আমার নৌকায় তোমরা কেন বসলা? অনিরুদ্ধ বলল, এটা আপনার নৌকা? আসলে কাউকে না দেখে আমরা বসে পড়েছি। লোক না পাইয়া অন্যের নৌকায় বৈশা পড়ছো? এরপর কি ভাবছিলা? নিজেরা দাঁড় বাইয়া সইলা যাইবা হাওয়া খাইতে? সুযোগ পাইছি, একটু নৌকা বিহার কইরা লই। সেটাই ভাবছিলাম, আপনাকে মিথ্যে বলবো না। তবে হাওয়া খেতে ঠিক নয়, আমরা আসলে একটা জায়গায় যাব, একটা কাজে। সাগরপুর যাইবা তো? সেখানেই যাব। কিন্তু আপনি কি করে জানলেন? এই একখান গেরাম আছে যেখানে মানুষ মাঝে মাঝে যায় আমার নৌকাতে। আপনি নৌকা চালাতে পারেন? না হলে কি নৌকা খান এমনি এমনি বাইন্দা রাখছি? এতক্ষণ শুধু অনিরুদ্ধ কথা বলছিল, বাকিরা চুপচাপ দেখছিল ওকে। এবার আবির বলল, এত রূপ নিয়ে কি কেউ নৌকা চালায়? একেবারে বিশুদ্ধ বাঙালি সুন্দরী। শ্রমিক বলল, সে যা বলেছিস, কিডন্যাপ হয়ে যাবে না? আচ্ছা, তোমার বর তোমাকে এত রূপ নিয়ে নৌকা চালাতে মানা করে না? তা একা একা নদীতে নৌকা না চালিয়ে অন্য কাজে তো করতে পারে। কেন? নৌকা চালালে কি হয়? আমাকে কিছু করার কারোর ক্ষমতা নাই। এখন তোমরা যাইবা, নৌকা থাইকা নামবা? একটু রেগে চোখ বড় বড় করে কথাগুলো বলল মহিলা। অনিরুদ্ধ বলল, না না, আমরা তো যেতেই চাই, যদি আপনার আপত্তি না থাকে। ঠিক আছে, চলো, আমার আপত্তি নাই। তুমি দাঁড় রাইখা সইরা বসো মেন্ময় বাবু। আপনি আমাকে বলছেন? কিন্তু আমার নাম মৃন্ময় নয়, কিন্তু আমার নাম অনিরুদ্ধ। এই কথার কোনো উত্তর না দিয়ে নৌকায় এসে বসল মহিলা। শক্ত হাতে দাঁড় ধরল। অনন্যা বলল, তুমি ঠিকমতো দাঁড় বাইতে জানো তো নাকি? অনন্যার কথা শেষ হওয়ার আগেই মহিলা ওর দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো। ভাসা ভাসা চোখ দুটো যেন আরো বড় হয়ে গেছে। একটু খসখসে গলায় বলল, উইঠা যখন বইছো তখন দেখো চালাইতে পারি কিনা। তোমাগর তো নৌকো বিহারের খুব শখ না? না পারলে নদীতে ডুবাইয়া দিমু নৌকা। অনিরুদ্ধ বলল, না না, এমনটা করো না, আসলে ওরা মজা করছে। ঠিক আছে, আপনি যখন কইছেন মেন্ময় বাবু, তাইলে আর ডুবাবো না। আবার মৃন্ময় বাবু? যা খুশি বলুক, ওকে আর বেশি কিছু বলার দরকার নেই। এখন আমরা ওর জিম্মাতেই রয়েছি, কোনো মতে একবার পৌঁছে গেলেই শান্তি। শ্রমিক বলল, যা বলেছিস, একে আমার কেমন আত পাগল টাইপের লাগছে বুঝলি। দেখতে যতটা সুন্দরী, গলার আওয়াজটা ততটা মিষ্টি নয়, কেমন যেন গোয়ার টাইপের। ওর গলার আওয়াজ দিয়ে আমাদের কি? নৌকা চলছে, মহিলা বেশ ভালো চালাচ্ছে, ওদের বেশ ভালো লাগছে। আবির বলল, নদীটার নাম কি অদ্ভুত না, মুন্ডেশ্বরী। আচ্ছা, এমন নাম কে রাখে বলতো? সুন্দর একটা নাম রাখতে পারেনি? অনন্যা বলল, সে কবে কে রেখেছে কে জানে, তবে নামটা কেমন যেন ভয়ঙ্কর। তবে নদীটা ততটা ভয়ঙ্কর না। ওর কথা শেষ হতেই নৌকা যেন দুলতে শুরু করে। খুব দুলছে, আশপাশে বেশ বড় বড় ঢেউ দেখা দেয়। সবাই বেশ ভয় পেয়ে যায়। অনন্যা বলল, ওমা, হঠাৎ কি হলো?
নৌকা ডুবে যাবে নাকি? না, ডুববা না। তুমি তো কইছিলা নদীর নামখান ভয়ঙ্কর, নদী ভয়ঙ্কর না। এখন দেখলা তো ভয়ঙ্কর সব কিছু হয়। এখন কি হবে? কিছু হইব না আমি যখন আছি। নদী পর মুহূর্তে শান্ত হয়ে যায়। অনিরুদ্ধ বলে, যাক বাবা, নদীটা বেশ শান্ত হয়েছে। এটা মনে হচ্ছে আমাদের একটু ভয় দেখালো। আচ্ছা, তুমি আমাদের নিয়ে যাচ্ছ, তোমার নামটাই তো জানা হলো না। এই তুমি করেই বললাম, আপনি বলতে ভালো লাগছে না। তুমি কইরা ক মেন্ময় বাবু, কোনো অসুবিধা নাই। আমার নাম সতীবালা। শ্রমিক বলল, সতীবালা, নামটা বড্ড সেকেলো। দেখতে তো কম সুন্দরী ন, একেবারে রস টুস টুস করছে। তা এমন নামকে রাখলো শুনি? সতীবালা ঘাড় ঘুরিয়ে চোখ বড় বড় করে তাকালো শ্রমিকের দিকে। এত মিষ্টি মেয়েটার চাহনি বড্ড ভয়ঙ্কর। বলল, তোমার দেখছি সুন্দরী মাইয়া দেখলে বড্ড সুকসুকানি। কজন রেডিয়া ফুর্তি করছো এ জীবনে? সে তো অনেককে নিয়েই ফুর্তি করেছি। তুমি চাইলে তোমাকে নিয়েও ফুর্তি করতে পারি। তোমার স্বামী কি পাগল? এত সুন্দরীকে একা একা ছেড়ে দিয়েছে। আমার স্বামীর কথা তোমার জানানোর দরকার কি? আমার লগে ফুর্তি করার দম হইব তোমার? দেখাই যাক না কার দম কতটুকু। আচ্ছা, তুমি আমার সঙ্গে একটা সেলফি তো তুলতেই পারো গো। নৌকা চলছে। সতীবালা বেশ ভালো নৌকা চালাচ্ছে, তবে মাঝে মাঝে একটু যেন দম নিচ্ছে নৌকাটাকে দুলিয়ে। দুধারে জনবসতি নেই বললেই চলে। যা আছে বেশ দূরে দূরে, দুধারে ঘন গাছপালা। কিছু কিছু জায়গায় জঙ্গল রয়েছে বেশ ঘন। আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, আলো কমে যাচ্ছে। দুধারের গাছপালা, ঘন জঙ্গল থেকে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। এসব হয়তো তাদের ঘরে ফেরার গান হতে পারে। তবে নৌকা বিহার সবাই বেশ উপভোগ করছে। নৌকায় বসে চলছে সেলফি পর্ব। তাছাড়া অনিরুদ্ধ, আবির এরা ক্যামেরা দিয়ে আশেপাশের কিছু ছবি তুলছে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো আর সব সময় পাওয়া যায় না। তবে শ্রমিকের সঙ্গে সতীবালার কথায় অনিরুদ্ধ একটু বিরক্ত হয়ে বলল, আহা শ্রমিক, তোর স্বভাবটা এখানে একটু পাল্টা। কাকে কি বলবি বুঝতে পারছিস না? একজন বিবাহিত মহিলার সঙ্গে কি এভাবে কথা বলে নাকি? হ্যাঁ, সত্যি স্বামীটা আর পাল্টালো না। সুন্দরী মেয়ে দেখলেই ওর ছুকছুকানি বেড়ে যায়। আমি এখানে আছি ওর যেন চোখেই পড়ছে না। নৌকা চালাতে চালাতে সতীবালা বলল, মেন্ময় বাবু, আপনি এত ভদ্র লোক, তাইলে এমন খারাপ স্বভাবের মাইনাসার লগে আপনি চলেন কেন? ওর লগে চললে তো আপনার স্বভাব খারাপ হইয়া যাইব। শ্রমিক বলল, বাহ অনিরুদ্ধ, সুন্দরী তোকে বেশ জ্ঞান দিচ্ছে। দেখ, তুমি যে এভাবে একা একা ঘুরে বেড়াও, তোমার স্বভাব ঠিক আছে তো? আবির বলল, আহা শ্রমিক, তুই থামবি? সতীবালাকে রাগাস না, শেষে যদি রেগে গিয়ে আমাদের ডুবিয়ে দেয়। সতীবালা আর কিছু বলল না। মাথা ঘুরিয়ে একবার তাকালো, একটু হাসলো। সেই হাসি আর চাহনি বড় রহস্যময়। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কারণ সেদিন ছিল ঘোর অমাবস্যা এবং তার উপর শনিবার। মনে হচ্ছে নৌকা এসে ভুল হয়েছে। গাড়িতে গেলেই বোধহয় ভালো হতো। আর কতটুকু দূর সতীবালা? নৌকায় আইসা কোনো ভুল হয় নাই। কিন্তু তুমি এত অন্ধকারে নৌকা চালাবে কেমন করে? আমি সব পারি। একটু পরেই নৌকা এসে এক জায়গায় থেমে গেল। সতীবালা বলল, আর নৌকা যাইবা না, নৌকা ফুটা হইয়া গেছে। সকলে হেইখানে নাইমা পড়ো। কি বলছো সতীবালা? একে তো ঘুটঘুটে অন্ধকার, তার উপর অচেনা জায়গা। আমরা এখন যাব কিভাবে? কিছু হইব না, নামেন সকলে, আমি তো আসি।
এই সব কিছু তোর জন্য হয়েছে অনিরুদ্ধ। নৌকা বিহারের কথা তো তুই প্রথমে বলেছিলি, এখন এই অন্ধকারে যাবো কি করে আমরা? এখন কি হবে? সকলে নাইমা পড়ো, মেন্ময় বাবুরে কেউ দুষ দিবা না। এই নাম তোরা, সতীবালা তো আছে, ও ঠিক আমাদের সাহায্য করবে, নাম। শ্রমিক বলল, সত্যিবালা আছে তো, চিন্তা কি, রাতটা ভালোই কাটবে। বাধ্য হয়ে সকলে নেমে পড়ে নদীর পাড়ে। নভেম্বর মাস, যতটুকু ঠান্ডা নয় তার চাইতে অনেক বেশি ঠান্ডা বাতাস বইছে, যেন হাড় কাঁপানো ঠান্ডা। সবার ব্যাগেই ঠান্ডার কাপড় রয়েছে, কিন্তু বের করে পড়ার উপায় নেই। কারো মোবাইলে খুব একটা চার্জ নেই। কোনো মতে আলো জ্বালিয়ে সতীবালার পেছন পেছন চলেছে সবাই। সতীবালা এত ঠান্ডায় খালি পায়ে হাঁটছে, শরীরে কোনো ঠান্ডার কাপড় নেই, তাও বেশ চলছে। ওর যেন সব কিছু খুব চেনা, কিন্তু বাকিদের চলতে খুব কষ্ট হচ্ছে। একজন আরেকজনের হাত ধরে হাঁটছে, অনেক কষ্টে তারা কিছু দূর যায়। ঠান্ডায় সবাই যেন জমে যাচ্ছে। অনিরুদ্ধ বলল, সতীবালা, তোমার ভরসায় এলাম, এখন আমরা সাগরপুর কিভাবে যাব বলে দাও, ওখানে আমাদের থাকার ব্যবস্থা আছে। কেমন ক্ষণক্ষণে গলায় সতীবালা বলল। অন্ধকারে মনে হলো তার চোখ দুটো জ্বলছে। এখন যাওন যাইব না, সাগরপুর অনেক দূর, আইজ রাইত এইখানে থাকতে হইব। কি বলছো সতীবালা? এই জঙ্গলে আমরা কোথায় কিভাবে থাকবো, তার উপর এত ঠান্ডা। শ্রমিক বলল, আর এত চিন্তা করিস না তো, সতীবালার মতো সুন্দরীর সঙ্গে রাত কাটাতে আমার কোনো আপত্তি নেই। আহা শ্রমিক, চুপ করবি, ওর বর শুনলে কি মনে করবে বলতো। আচ্ছা সতীবালা, আমরা এই জঙ্গলে কোথায় থাকবো? আমার ঘরে থাকবা। কোথায় তোমার ঘর? চলো আমার লগে। সবাই সতীবালার সঙ্গে হেঁটে হেঁটে একটা জায়গা যেতেই অনেক পুরানো বাড়িতে ঢুকলো তারা। ততক্ষণে সবার মোবাইল একেবারে সুইচ অফ হয়ে গেছে। সবাই অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। সতীবালা ঘরের ভিতরে চলে গেছে। তৃণা বলল, এই সতীবালা আর এই জায়গাটা বড় রহস্যময়। বাড়িটা বড় মনে হচ্ছে, কিন্তু এত বড় বাড়িতে সতীবালা একা থাকে। ওর বর কোথায় আর অন্য লোকজন? ওর পরিবারের লোকজন যদি আমাদের এখানে থাকতে না দেয়? সব তোর জন্য হয়েছে অনিরুদ্ধ। আহা চুপ কর না, সতীবালা কিছু একটা করবে নিশ্চয়ই। সতীবালা ঘর থেকে বেরিয়ে এলো, ওর হাতে একটা লণ্ঠন। বলল, মেন্ময় বাবু, সকলেরে নিয়ে আসো। সতীবালার পিছু পিছু সবাই ঘরের ভিতরে গেল। বড় ঘর, বেশ কয়েকটা বিছানা পাতা, কিছু আসবাবপত্র আছে, তা পুরানো আমলের। সতীবালা বলল, এইখানে সকলে বসো, আইজ রাইত এইখানে থাকতে হইব। যাক, তবু তো একটা থাকার জায়গা দিল সতীবালা। তোমার বাড়িতে আর কে কে আছে, মানে তোমার স্বামী? আছে অনেকেই, যে যার মতো। তোমরা ঘরের বাইরে যাইবা না, আমি আইতেছি। সতীবালা লণ্ঠন রেখে চলে যায়। সবাই ব্যাগ থেকে কাপড় বের করে পরে তারপর বিছানার উপরে বসে। তবে এমন একটা জায়গায় তাদের থাকতে হবে এটা তারা কখনো ভাবেনি। সবার মনেই একটু একটু ভয়ের সঞ্চার হয়েছে। অনন্যা বলল, কারেন্ট নেই, লোকজন নেই, এমন জায়গায় কাটাবো কি করে রাত? তার চাইতে সাগরপুরে চলে গেলেই ভালো হতো। কি আর করা যাবে, আমরা সারা রাত গল্প করেই কাটিয়ে দেবো। অনিরুদ্ধ ঘরের জানলা খুলল বাইরে কি আছে তা দেখার জন্যে। ঘুটঘুটে অন্ধকার আর ঠান্ডা বাতাস ছাড়া আর কিছুই নেই। আবির এসে দাঁড়ালো ওর পাশে। ওর মনে হলো ছায়ামূর্তির মতো কিছু দাঁড়িয়ে রয়েছে বাইরে, যার বড় বড় চোখ দুটো জানলার দিকে তাকিয়ে রয়েছে। ভয়ানকভাবে চোখ দুটো যেন জ্বলছে। আবির অনিরুদ্ধকে বলল, জায়গাটা আমার কেমন একটা যেন লাগছে রে।
মনে হচ্ছে বাইরে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। আরে কে দাঁড়িয়ে থাকবে, জঙ্গল তো, তাই মনে হচ্ছে এমনটা। আমার কি মনে হচ্ছে জানিস, এই সতীবালা ডাকাতের দলের কেউ হবে। আমাদের কায়দা করে নিয়ে এসেছে, এখন আমাদের সঙ্গে কিছু করবে না তো? ওকে আমারও কেমন যেন সন্দেহ। দেখ, সন্দেহ হোক আর ভয় লাগুক, রাতটা কিন্তু এখানেই কাটাতে হবে। শ্রমিক বলল, তুই তো এসব বলবি। সতীবালা তোকে কি যত্ন করেই না মৃন্ময় বলে ডাকে, আর আমাকে দেখলেই ওর যত রাগ। কারো ফোনে 1 ফুটাও চার্জ নেই, ঘরে লণ্ঠনের আলো ছাড়া আর কিছুই নেই। ইচ্ছে না থাকলেও সবাই বিছানায় গা এলিয়ে দিয়েছে। দরজা ভেজানো ছিল। হঠাৎ দমকা হাওয়ায় দরজা খুলে গেল। উফ, কি কনকনে ঠান্ডা, মনে হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারি মাস। সবাই উঠে বসলো। দেখলো এক বয়স্ক মহিলা, মাথায় লম্বা ঘোমটা দেওয়া লাল পাড় শাড়ি, একটা বড় গামলা নিয়ে এসেছে। ভাত দেখা যাচ্ছে লণ্ঠনের আলোয়। ঘরের মেঝেতে গামলাটা রেখে বলল, খায়া নাও সকলে, বৌরানী পাঠায়া দিচ্ছে। বলেই দরজার কাছে গিয়ে হাওয়া হয়ে গেল। সবাই নেমে এলো। অনিরুদ্ধ লণ্ঠনটা নামিয়ে দিয়ে বলল, মনে হচ্ছে সবার খিদে পেয়েছে, এই খেয়ে নাও। খাবো কি করে, একটা গামলা আর কোনো থালা নেই। আর দিয়েছি কি দেখ, মাছের ঝোল, মেখেও খাওয়া যাবে না, কাঁটা লেগে যাবে। এসব নিশ্চয়ই কি বললো বৌরানী, তার মানে সতীবালার কাণ্ড। আবার দমকা হাওয়া ঘরের ভিতর ঢুকলো। সতীবালা, যেইভাবে দিছি সেইভাবে খাও, আর না হইলে উপোস থাকো। মেন্ময় বাবু, আপনার এইসব খাইতে হইব না, আপনার জন্য নলেন গুড়ের সন্দেশ আনছি। শ্রমিক বলল, এই নলেন গুড়ের সন্দেশ দাও আমাকে। হাত বাড়ালো শ্রমিক, কিন্তু কেউ কিচ্ছু বোঝার আগেই সন্দেশটা অনিরুদ্ধের মুখে ঢুকে গেল কিভাবে বুঝতে পারল না কেউ। সতীবালা একটা রহস্যময় হাসি হেসে কিছু না বলে চলে গেল। কোনো মতে অল্প অল্প খেয়ে সবাই শুয়ে পড়েছে, কিন্তু ঘুম তেমনভাবে কারও আসছে না। নিজেদের মধ্যে গল্প করছে। খটখট শব্দে কারা যেন সারা বাড়িতে হেঁটে চলেছে, আর খুনা গলায় কী সব যেন কথা বলছে, ফিসফিস করে কথা বলছে। আবার কখনো বিকট বিকট শব্দ হচ্ছে, ধুমধাম করে চারিদিকে কী সব যেন পড়ছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে বসেছে। তৃণা বলল, আমি আগেই বলেছিলাম এই জায়গাটা ঠিক না। দেখেছিস তো কি হচ্ছে। আমার কিন্তু খুব ভয় করছে অনিরুদ্ধ। তোর সতীবালা আমাদের কি করলো বলতো? আমার সতীবালা? কি যে বলিস, দেখ ও কিন্তু বিবাহিত। কেউ আর কোনো কথা বলছে না। বাইরে এত শব্দ হচ্ছে, মনে হচ্ছে সারা বাড়িময় যেন কারা ছুটছে, জিনিসপত্র ভাঙচুর করছে আর খিলখিল করে হাসছে, কখনো বিকটভাবে হাসছে। তবে পুরুষের গলা মনে হচ্ছে বেশিরভাগ। ক্রমশ রাত বাড়ছে, লণ্ঠনের আলো আস্তে আস্তে কমে আসছে। অনিরুদ্ধ চুপচাপ বসে ভাবছে আজকের এই পরিস্থিতির জন্য সেই দায়ী। কিভাবে যে রাতটা কাটাবে বুঝতে পারছে না। বাইরে হঠাৎ বলহরি হরিবোল, বলহরি হরিবোল শব্দ হচ্ছে একসঙ্গে বেশ কিছু লোকের গলায়। অনন্যা বলল, অনিরুদ্ধ, শেষ পর্যন্ত আমাদের শ্মশানের কাছে থাকতে হচ্ছে। তৃণা বলল, তারা মনে হচ্ছে মরা পোড়াতে নিয়ে যাচ্ছে। এখানে তো আর কোনো বাড়িঘর দেখতে পেলাম না, এত লোকজন কোথা থেকে এলো? শ্মশান কি বাড়ি ঘরের কাছে থাকে? গ্রামে তো জঙ্গলেই থাকে। আমার খুব ভয় করছে অনিরুদ্ধ, আমরা এখান থেকে বেঁচে ফিরবো তো? অনিরুদ্ধ বরাবরই সাহসী, এখন তাকে ভয় পেলে চলবে না। আস্তে আস্তে পেছন দিকের দরজা খুলল।
সবাই তাকে আপত্তি করছে, কিন্তু অনিরুদ্ধ দেখতে চাইছে এখানে কোথায় এত লোকজন আর কোথায় মরা পুরানো হচ্ছে। অনিরুদ্ধ ঘুটঘুটে অন্ধকারে বেরিয়ে পড়ে আস্তে আস্তে ডাকতে থাকে, সতীবালা, সতীবালা, তুমি কোথায়? এখানে কে কে মারা গেছে? একটা প্রচন্ড ঠান্ডা হাত অনিরুদ্ধর হাত ধরল। কোনো কথা নেই, অনিরুদ্ধ কিছু বলতে পারছে না ভয়ে। সে বাকরুদ্ধ হয়ে গেছে। অনিরুদ্ধ তার পাশে কাউকে অনুভব করতে থাকে। হিমেল হাওয়া বইছে চারিদিকে। এক জায়গায় গিয়ে থামল অনিরুদ্ধ। খুব সুন্দর করে চিতা সাজানো হয়েছে। চারদিকে বেশ লোকজন দাঁড়িয়ে। তাদের দেখে মনে হচ্ছে এরা যেন শতাব্দীর আগের লোকজন। পোশাক আশাক তেমনই। মরার চারিদিকে খোল করতাল সহযোগে কীর্তন গাইছে। বয়স্ক মৃতদেহের জন্য তাদের মনে দুঃখের চাইতে আনন্দ বেশি মনে হচ্ছে। চারিদিকে মশাল জ্বলছে। আর এক দৃশ্য দেখে অনিরুদ্ধ স্তব্ধ হয়ে যায়। এক যুবতী মহিলাকে ধরে আনছে আরো কজন মহিলা। তার পরনে লাল পাড় শাড়ি, কোমর অবধি খোলা চুল। আগুনের আলোতে গায়ের রং খুব ফর্সা মনে হচ্ছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ঘুমটায় ঢাকা মুখটা মহিলা ঠিক মতো হাঁটতে পারছে না। তাকে অন্য মহিলারা চিতার পাশে এনে ছেড়ে দিয়েছে পুরুষদের হাতে। কজন পুরুষ মহানন্দে যুবতী স্ত্রীকে বসালো চিতার উপরে। সে নড়তেও পারছে না, কিছু বলতেও পারছে না। একজন সন্ডা টাইপের লোক আগুন ধরিয়ে দেয় চিতায়। এরপর শুরু হয় মহিলার ভয়ানক চিৎকার, কিন্তু সে কিছুতে চিতা থেকে বেরিয়ে আসতে পারছে না। কেউ তার চিৎকার শুনছে না। সবাই খোল করতাল বাজিয়ে নাচছে আর চিৎকার করতে করতে একসময় আওয়াজ শান্ত হয়ে যায় মহিলার। অনিরুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এসব। তার মনে হচ্ছে কেউ তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। অনেকক্ষণ শব্দ হতে হতে এক সময় কিছুটা কমেছে, তবে খোনা গলায় কথা, খিলখিলে হাসি শোনা যাচ্ছে। মাঝে মাঝে সবাই জড়সড় হয়ে বসে আছে। শ্রমিক বলল, দেখ অনিরুদ্ধের অবস্থা, আমরা ভয়ে মরছি। সে নিশ্চয়ই সতীবালার সঙ্গে দাঁড়িয়ে কোথাও প্রেম আলাপ করছে। একটু সময়ই প্রেম জমে উঠেছে দুজনে। সতীবালার স্বভাব ভালো নয়, আমি আগেই বুঝেছি। অনিরুদ্ধ আমাদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। ওর চোখ অনিরুদ্ধের দিকেই। আমাকে তো ওর চোখেই পড়ে না। সতীবালাকে দেখার পর ওর মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। অন্ধকার রাত, তার উপর জঙ্গল। শ্রমিক যেদিকে পারছে সেদিকে হাঁটছে আর ডাকছে, অনিরুদ্ধ, এই অনিরুদ্ধ, তুই কোথায় রে? কথা বলছিস না কেন? কোথায় গেছিস অনিরুদ্ধ? নিশ্চয়ই সতীবালার সঙ্গে দাঁড়িয়ে রোম্যান্স করছিস, বল অনিরুদ্ধ, এটা ঠিক হচ্ছে না। অনিরুদ্ধ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। একটু আগে ওর সামনে যা দেখল হঠাৎ করে সব ভ্যানিশ হয়ে গেছে। কিচ্ছু নেই, তবে সে শ্রমিকের গলা পাচ্ছে, ওর কথাও শুনতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আগের সেই ঠান্ডা হাতটা ধরল অনিরুদ্ধর হাতে। কোনো কথা নেই, টানতে টানতে ওকে ওদের ঘরের সামনে নিয়ে আসে। দরজার সামনে এসে হাতটা ছেড়ে দিয়ে কে যেন বলল, ঘরে যাও, আর বাইরে যাইবা না। শ্রমিক অন্ধকারে হাঁটছে আর অনিরুদ্ধকে ডেকেই চলেছে। ও হঠাৎ একটু কামাতুর হয়ে পড়েছে, সতীবালাকে কাছে পেতে চাইছে। এমনিতে তার স্বভাবটাই এরকম নিত্য নতুন মেয়েদের নিয়ে ফুর্তি করা। হঠাৎ একটা ঠান্ডা হাত ওর গলা টিপে ধরে, বিকট গলায় বলতে থাকে, আর কত মাইয়ারে নিয়ে ফুর্তি করবি শয়তান?
আইজ তোরে শেষ কইরা ফেলাম। এত জোরে চেপে ধরেছে শ্রমিক কোনো কথা বলতে পারছে না। হাত পা যেন সব তার অবশ হয়ে গেছে। কিছুক্ষণ গলা টিপে ধরে শ্রমিককে ছুঁড়ে ফেলে দেয় বেশ খানিকটা দূরে। শ্রমিকের আর কোনো সাড়া নেই। অনিরুদ্ধ ঘরে ঢোকার পর ওকে সবাই জিজ্ঞেস করছিল এতক্ষণ কোথায় ছিল, কিন্তু অনিরুদ্ধ কোনো কথাই বলতে পারছিল না। সে বসে বসে শুধু ভাবছিল চিতায় জ্বলে ওঠা মেয়েটার কথা, ঠান্ডা হাতের কথা। এভাবেই রাত পেরিয়ে ভোরের আলো ফুটে যায়। সারা রাত ভয়ে কারো চোখে ঘুম নেই, শ্রমিকের কথা কারো মনে নেই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবির ঘর থেকে বেরুলো। অনিরুদ্ধ চুপচাপ শুয়ে আছে বিছানায়। আবির বেরিয়ে দেখল আলো ফুটলেও চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। চারিদিকে জঙ্গল, কোনো লোকজন নেই, বাড়িঘর নেই, এমনকি একটা পশু পাখিও পর্যন্ত নেই। এত গাছপালা থেকেও জায়গাটা কেমন খাঁ খাঁ করছে, নীরব নিস্তব্ধ চারপাশ। কাল রাতে শ্রমিক ঘরে ফেরেনি। কোথায় গেছে লম্পট ছেলেটা কে জানে। মেয়ে দেখলেই ছুকছুকানি এসে যায় ও। কে জানে সতীবালার সঙ্গে রাতে কিছু করেছে কিনা। আবির হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে শ্রমিককে পড়ে থাকতে দেখল। একটা বড় গাছের গোড়ায় মাথা রেখে শুয়ে রয়েছে, গোঙাচ্ছে। ওর মুখ দিয়ে একটু একটু ফেনা বেরিয়েছে। আবির গিয়ে দেখল ওর সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, তবে শ্বাস চলছে। আবির ডাকতে থাকে, শ্রমিক ওঠ ওঠ, কি করে তোর এমন অবস্থা হলো? কাল রাতে কোথায় গিয়েছিলি? বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর শ্রমিক চোখ খুলে তাকালো। আস্তে আস্তে বলল, ঠান্ডা হাতটা আমাকে শেষ করে দিয়েছে আবির। কোন ঠান্ডা হাত? কি আবল তাবল বলছিস শ্রমিক? তোকেও বলি হারি, এত ঠান্ডায় কেউ অন্ধকারে ঘর থেকে বেরোয়? ওঠ ওঠ, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়বো। যেতে তো হবে, নাহলে ঠান্ডা হাত আমাকে শেষ করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। আবির শ্রমিককে নিয়ে ধরে ধরে ঘরে ফিরে আসে। সবাই বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। অনন্যা বলল, রাতটা বাইরে কাটিয়ে ভালো করেছিস। এবার তাড়াতাড়ি চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। ঠান্ডা হাত আমাকে শেষ করে ফেলবে। কিসের ঠান্ডা হাত? কি ভুলভাল বকছিস? চল তাড়াতাড়ি। কোথায় কি কাণ্ড করে এসেছে কে জানে, এখন শুধু ঠান্ডা হাত বলছে। সবাই বেরিয়ে যাওয়ার জন্য উঠে গেছে। অনিরুদ্ধ বলল, এই সতীবালাকে একবার বলে গেলে ভালো হতো না? রাখ তোর সতীবালার কথা, ওর জন্যই কাল সারা রাত আমরা এত কষ্ট ভোগ করেছি। এখন এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোলে বাঁচি। সত্যি বলছিস? জনমানব শূন্য একটা জায়গা, বাইরে কোনো লোকজন, এমনকি পশু পাখি পর্যন্ত নেই। চল চল, এখানে আর না। সবাই বেরিয়ে পড়ে। ঘর থেকে কিছু দূরে গিয়ে আবির একবার পিছন ফিরে তাকালো। ও মাই গড, এটা কি জঙ্গলের মাঝখানে একটা বড় বাড়ি? দেখে মনে হচ্ছে 100-150 বছর পুরানো হবে। চারিদিকে শ্যাওলা পড়া, অনেক জায়গা ভাঙা। মনে হচ্ছে বাড়িটা কেউ ভেঙে দিয়েছে। নোংরা আবর্জনা, আগাছায় ভরা চারপাশ। ওরা কাল রাতে এখানে ছিল। দেখে মনে হচ্ছিল বাড়ির আড়াল থেকে বেশ কয়েক জোড়া চোখ তাকিয়ে রয়েছে ওদের দিকে। আবির রাতকে উঠে বলল, ও মাই গড, চেয়ে দেখ তোরা একবার, কাল রাতে আমরা এমন একটা জায়গায় রাত কাটিয়েছিলাম। ঘুরে দেখে সবাই আঁতকে ওঠে। অনিরুদ্ধ বলল, এই আর এক মুহূর্ত এখানে না, কেমন যেন ভয় ভয় করছে। জিনিসপত্র সহ শ্রমিক আর হাঁটতে পারছিল না। ওকে আবির আর অনিরুদ্ধ ধরে
কাঁধে জিনিসপত্র নিয়ে ছুটছিল সবাই। মেয়েদের কাঁধেও ব্যাগ, সবার পরনে জিন্স। জঙ্গলের মাঝখান দিয়ে অচেনা রাস্তা দিয়ে ছুটছে সবাই। গম্ভীর মেয়েলি কণ্ঠস্বরে সবাই থমকে দাঁড়ায়। আমারে না কইয়া সাত সকালে সইলাইলা কেন সকলে? দেখে সামনে সতীবালা দাঁড়িয়ে রয়েছে। খোলা চুল, লাল পাড় শাড়ি, কপালে বড় সিঁদুরের ফোঁটা, সিঁথিতে সিঁদুর, থমথমে মুখে দাঁড়িয়ে রয়েছে ওদের সামনে। অনিরুদ্ধ বলল, সতীবালা, সতীবালা, তুমি এখানে? তোমরা কেমন মানুষ মেনময় বাবু? আমি তোমার ঘরে রাতে আশ্রয় দিলাম, এখন তোমরা আমায় না কইয়া সইলা যাইতেছো? অনন্যা বলল, তুমি আমাদের যে ভালো জায়গায় আশ্রয় দিয়েছো সতীবালা। আমরা রাতে কত কষ্ট করেছি, ভয় পেয়েছি। আমাদের একটা পোড়া বাড়িতে ফেলে রেখে নিজে গিয়ে বরের সঙ্গে আরাম করে ঘুমিয়ে এখন বড় বড় কথা বলছো দেখো। সতীবালা কোনো কথার উত্তর না দিয়ে বলল, আমার সাহায্য ছাড়া তোমরা জঙ্গল থাইকা বাইর হইতে পারবো না। সাগরপুরে যাওনের রাস্তা তোমরা চেনো মেনময় বাবু? না, আমরা কেউ চিনি না রাস্তা। তুমি আমাদের নিয়ে যাবে সাগরপুরে? তোর মাথা খারাপ হয়ে গেছে অনিরুদ্ধ, তুই আবার ওর ওপর ভরসা করছিস? মেনময় বাবু মাইয়াটারে চুপ করতে, না হইলে আমার মাথা গরম হইয়া যাইব। এখন চলো আমার লগে। কেউ আর কোনো কথা বলল না। সতীবালার পিছু পিছু সবাই যেতে থাকে। রোদ উঠে গেছে। সতীবালা ওদের গ্রামের রাস্তা ধরিয়ে দেয়, বলে, এইবার তোমরা যাও, আমার ছুটি। কেউ কোনো কথা বলল না। সবাই চলে যেতে চায়। অনিরুদ্ধ বলল, ধন্যবাদ সতীবালা, আবার তোমার সঙ্গে দেখা হবে কিনা জানি না, কিন্তু তুমি সত্যিই খুব ভালো। নিশ্চয়ই দেখা হইব তোমার লগে মেনময় বাবু। সবাই ধীরে ধীরে সাগরপুরে চলে যায়। ওখানকার পুতুল শিল্পীরা অপেক্ষা করছিল তাদের জন্য। অনিরুদ্ধর টিমের জন্য তারা যথাসাধ্য খাবারের আয়োজন করেছে। সবাই যেন ওখানে গিয়ে বাঁচল। শীতের সকালে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম। সবাই নিজেদের কাজ শুরু করে দিল। কাল সারা রাত কেউ ঘুমায়নি। কত ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে রাত কেটেছে তাদের, আর কত কিছু হয়েছে তাদের সঙ্গে। কিন্তু এসব কথা অনিরুদ্ধ আবির গ্রামবাসীদের বলতে বারণ করেছে, কারণ এসব শুনলে সহজ সরল গ্রামবাসীরা তাদের বোকা ভাববে। শহরের শিক্ষিত মানুষ হয়ে এভাবে কেউ যেখানে সেখানে চলে যায়, এরকম কাজ হয়তো তারাও করবে না। বিলুপ্ত প্রায় শিল্প পুতুল শিল্পের উপর ডকুমেন্টারি তৈরি করতে প্রায় সারাদিন লেগে গেল। পুরো গ্রামটাই পুতুল শিল্পের গ্রাম। ঘরে ঘরে কত ধরনের পুতুল তৈরি করে রাখা, কিন্তু এসব এখন আর চলে না। যারা আগে পুতুল শিল্পী ছিল তারা বুড়ো হয়ে গেছে, অল্প বিস্তর চাষবাস করে, লোকের বাড়িতে কাজ করে, তাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে মজুরির কাজ করে, কোনো রকমে চলছে তাদের। ওদের কাজ শেষ করতে প্রায় সন্ধে হয়ে গেছে। সেদিন আর ফেরা যাবে না, তাই সেদিনের রাতটা ওদের সাগরপুরে থাকার ব্যবস্থা করা হয়েছে। অনিরুদ্ধ সারাদিন ধরে কাজ করছে। ওর টিমকে নিয়ে বেশ কয়েকজন পুতুল শিল্পীর ঘরে গেছে। ওর নজর একটা পুতুলের উপর পড়েছে। লাল পাড় শাড়ি, পুরানো পুতুলটার খোলা চুল, দেখতে খুব সুন্দর। ওর বারবার পুতুলটাকে দেখে মনে হচ্ছে কেউ ওকে যেন বলছে, মেনময় বাবু, তুমি আমার কাছে আইবা তো? আমি তোমার লাইগা কত বছর থেকে অপেক্ষা করতেছি। কথাগুলো বেশ কয়েকবার শুনতে পায় অনিরুদ্ধ, কিন্তু কাউকে বলতে পারছিল না। ওর মনে হচ্ছিল এসব ওর মনের ভ্রম। ওকে মৃন্ময় বাবু সতীবালা বলে ডেকেছে, কিন্তু সে এখানে কি করে আসবে? আর সতীবালা কেন যে ওকে মৃন্ময় বাবু বলে ডাকে এটা বুঝতে পারে না অনিরুদ্ধ। মেয়েটা কেমন যেন অদ্ভুত টাইপের। শীতের রাত,
আগের রাতের অনিদ্রা, ভয়, ক্লান্তি সব মিলিয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। পুতুল শিল্পীরা ওদের জন্য বেশ ভালো ব্যবস্থা করেছে। রাত প্রায় 12টা বাজে। অনিরুদ্ধ শুনতে পায় কেউ যেন ওকে ডাকছে। মেন্ময় বাবু, ওঠো, চলো আমার লগে, আমি তোমারে নিতে আইছি। অনিরুদ্ধ উঠে বসল বিছানায়। ও আবির আর শ্রমিকের সঙ্গে ঘুমিয়েছে। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বারবার একই সুর ধরে কেউ যেন ওকে ডাকছে। মানে এটা তো সতীবালা ছাড়া কেউ হতে পারে না। সে এত রাতে কি করছে এখানে? এতবার ডাকছে। অনিরুদ্ধ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। পুরো গ্রাম নিস্তব্ধ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অনিরুদ্ধ বাইরে বেরিয়ে কারো কোনো অস্তিত্ব বুঝতে পারছিল না। ঘরে যাবে বলে দরজার কাছে যেতেই ঠান্ডা হাত ওর হাত চেপে ধরল। কেউ যেন তাকে বলল, আমি যখন তোমারে নিতে আইছি তাহলে তোমারে যাইতে হইব মেন্ময় বাবু। অনিরুদ্ধ আর কোনো কথা বলতে পারে না। ঠান্ডা হাতটা ওর হাতে ধরে ছুটতে থাকে। কোথায় যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না অনিরুদ্ধ। এক সময় সে অনুভব করে একটা বড় বাড়ির সামনে সে দাঁড়িয়ে রয়েছে। আকাশে পূর্ণ চাঁদ, চাঁদের আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। কিন্তু কাল তো অমাবস্যা গেল, চাঁদ কোথা থেকে এলো? এক সুন্দরী কিশোরী, 14-15 বছর বয়স হবে, দাঁড়িয়ে রয়েছে। অনিরুদ্ধ কথা বলল, আরে এ তো একেবারে সতীবালা। হ্যাঁ, সতীবালাই তো। সতীবালা, সতীবালা, তুমি এখানে কেন? মেন্ময় বাবু, তুমি আমারে চিনলা না? আমি কত বছর ধরে তোমার অপেক্ষা করতেছি। আমি জানতাম একদিন তোমার দেখা পাইনি, দেখা পাইয়া গেলাম। কে মৃন্ময় বাবু? তোমার কি একটুও মনে পড়ে না? এই বাড়িটায় আমরা কত গল্প করছি, সময় কাটাইছি। এই বাড়িটায়? সময়টা অষ্টাদশ শতকের মাঝামাঝি হবে। মুন্ডেশ্বরী নদীর পাড়ের এই জায়গাটায় বেশ কিছু বাড়ি ছিল। এখানে সবাই ব্রাহ্মণ। এটাকে আশেপাশের লোকেরা বামুন পাড়া বলেই ডাকত। এই বামুন পাড়ায় সব কিছুর মাঝে দুটো হৃদয় বিনিময় হচ্ছিল সবার অজান্তে। পুরোহিত ব্রজলাল ভট্টাচার্যের কিশোরী কন্যা সতীবালা আর মনোময় চক্রবর্তীর একমাত্র পুত্র মৃন্ময়। 21 বছরের যুবক মৃন্ময় কলকাতায় মামার বাড়িতে থেকে লেখাপড়া করত। কিন্তু ছুটি পেলেই একজনের টানে ছুটে আসে বাড়িতে। সে হলো সতীবালা। মৃন্ময়ের বাবার অবস্থা বেশ ভালো। বড় মেয়েকে জমিদার বাড়িতে বিয়ে দিয়েছেন আর সুপুরুষ শিক্ষিত ছেলের জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়ে খুঁজছেন মনে মনে। সতীবালার মৃন্ময়ের বাড়িতে অবাধ যাতায়াত, পাশাপাশি বাড়ি দুজনের। সতীবালা মৃন্ময়ের মায়ের স্নেহভাজন ছোট থেকেই। মনে মনে তার ছেলের বউ হিসেবে সতীবালাকে পছন্দ। তাছাড়া মৃন্ময়ের ছোট বোনের সমবয়সী ছিল সতীবালা। মৃন্ময়ের মা মণিমালা দেবী লক্ষ্য করেছেন মৃন্ময় আর সতীবালার খুব মিল দুটোতে। পাশাপাশি বসে কত গল্প করে, হাসি তামাশা মজা করে। মৃন্ময় লুকিয়ে লুকিয়ে লেখাপড়াও শেখায় ওকে। সবচেয়ে বড় কথা, ওদের দুজনের মনের মিল হয়ে গেছে। সতীবালা ছোট থেকেই মৃন্ময়কে মৃন্ময় বাবু বলে ডাকত। বড় লোকের ছেলে বলে কথা। মণিমালা দেবী কতদিন চেষ্টা করেছেন সতীবালা আর মৃন্ময়ের কথা নিজের স্বামীকে বলবেন, কিন্তু সেভাবে তিনি কখনো সুযোগ পাননি। সংসারে তার তেমন আধিপত্য ছিল না। তখনকার সময়ে মেয়েদের অল্প বয়সে বিয়ে, সেই তুলনায় সতীবালার বয়স 15 হয়ে গেছে। আসলে ওদের পরিবার অনেক বড় ছিল, আর সেই পরিবার পুরোহিতের কাজ করে চালাতেন ব্রজলাল বাবু। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। এতগুলো লোকের দায়িত্ব সামলাতে গিয়ে প্রচুর ধার দেনা হয়ে যায় ব্রজলাল বাবু। সেই ধার হয়
ওনার গ্রামের গৌর কিশোর বাড়ুজ্যের কাছে। গৌর কিশোর একসময় ধার দিতে মানা করে দেন। শেষে অনেক কাকুতি মিনতির পর তিনি ব্রজলাল বাবুর কাছে একটা শর্ত রাখেন। তিনি ব্রজলাল বাবুর সব দেনা মাফ করে দেবেন, আর এরপরও তিনি ধার দেবেন যদি ব্রজলাল বাবুর একমাত্র মেয়ের বিয়ে ওনার সঙ্গে দেন। মেয়ের বিয়ে নিয়ে চারপাশে নানান কথা শুনতে হয় ব্রজলাল বাবুকে, কিন্তু বিয়ের কথা ভাবলেই ওনার মাথা নষ্ট হয়ে যেত কি করে তিনি যৌতুক দেবেন। গৌর কিশোরের বয়স তখন ৭৫-এর কাছাকাছি হবে। ৩ বার বিয়ে হয়েছে, ৩ জনই গত হয়েছেন। এখন সংসারে 4 ছেলে, তাদের স্ত্রীরা, নাতিপুতিও রয়েছে। ওনার 2 ভাই পরিবার নিয়ে ওনার সঙ্গে থাকে। গৌর কিশোরের অবস্থা অনেক ভালো, প্রচুর জমি জমা, ব্যবসা আছে। সতীবালা 15 বছর বয়সে অসাধারণ সুন্দরী ছিল। ওকে দেখলে 20 বছরের যুবতী বলে মনে হতো। টুকটুকে ফর্সা গায়ের রং, কোমর অবধি ঘন চুল, মুখটা একেবারে মূর্তির মতো। কিছু না ভেবেই দেনার দায়ে জড়িত ব্রজলাল বাবু বিয়েতে রাজি হয়ে যান। তবু তো মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে হচ্ছে। টাকার অভাবে তিনি এতদিন ধরে মেয়েটার বিয়ে দিতে পারছিলেন না। মৃন্ময় তখন কলকাতায়, ওর পরীক্ষা চলছিল। সতীবালা নিজের মনের কথা কাউকে বলতে পারেনি। তার ভালোবাসার মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলে সে। আর বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মণিমালা দেবীও চুপ করে গেলেন। 15 বছরের সতীবালার বিয়ে হয়ে যায় 75 বছরের গৌর কিশোর বাবুর সঙ্গে। মৃন্ময় যখন খবর পায় সতীবালার বিয়ে হয়ে গেছে, তখন রেগে সে আর কোনোদিনও বামুনপাড়ায় ফিরবে না বলেই স্থির করে। বিয়ের 2 মাস বেশ যত্নে ছিল সতীবালা। পরিবারের গিন্নি সে। গৌর কিশোর বাবু বেশ যত্নে রেখেছিলেন কিশোরী বউকে, কিন্তু এরপর তিনি পক্ষাঘাতে পঙ্গু হয়ে যান। ওনার কথা বলা শক্তিও চলে যায়, আর শরীরের নিচের অংশ অসাড় হয়ে যায়। এরপর শুরু হয় এক নোংরা খেলা। প্রতি রাতে সতীবালাকে জোর করে ভোগ করত তার ভাইয়েরা আর তার ছেলেরা। সম্পত্তি পুরোটা ছিল গৌর কিশোর বাবুর নামে, পুরোটা এখন তারা নিজেদের নামে করতে চায়। এইভাবে প্রায় বছর 1.5 চলে প্রতি রাতে নোংরা খেলা। বাড়ির মহিলাদের মদতও ছিল তাতে। সতীবালা কাউকে কিচ্ছু বলেনি। সেই যন্ত্রণার কথা তাকে এক ধরনের পাতার রস খাওয়ানো হতো, যাতে সে গর্ভবতী হয়ে না পড়ে। গৌর কিশোর বাবুর মৃত্যুর পর সতীবালাকে সতীদাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সারা বাংলায় তখন সতীদাহ প্রথা তুঙ্গে। নেশার ঔষধ খাইয়ে লাল পাড় শাড়ি, কপালে সিঁথিতে সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে সতীবালাকে চিতায় তোলা হয়। বেচারি সতীবালা কিছু বুঝতে পারেনি। যখন ওর শরীর বেশ কিছুটা পুড়ে গেছে, তখন চিৎকার করতে থাকে। কিন্তু তার সেই চিৎকার বিফলে যায়। কিন্তু মৃত্যুর পর সতীবালার আত্মা ভয়ানক হয়ে ওঠে। ওর মৃত্যুর সময় পুষ্করা দোষ পেয়েছিল। সেই ভয়ানক দোষের কারণে পুরো গ্রাম শেষ হয়ে যায়। সে একে একে তার শ্বশুর বাড়ির যারা অত্যাচার করেছিল সবাইকে মারতে থাকে। একদিন পর একদিন, কদিন পর পর এক একজনের লাশ পড়ে থাকে রাস্তায়। গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। একজন সাধু বললেন, এই গ্রামকে আর টেকানো যাবে না, এখানে পুষ্করা দোষ পেয়েছে। গ্রামবাসীরা ভয়ে যেদিকে পারে সেদিকে ছুটতে থাকে। কিন্তু সতীবালা তাদের বাড়ির পুরুষদের, এমনকি মহিলারা যারা মদত দিয়েছিল, একে একে মেরে
ও শ্বশুর বাড়িতে পুঁতে দেয়। গতকাল রাতে ওরা যা করেছে সতীবালার নির্দেশে করেছে। এরপর ভয়ে বামুনপাড়া খালি হয়ে যায়, একসময় অনেকটা নদীর গর্ভে চলে যায়। কিন্তু সতীবালার শ্বশুর বাড়িটা আর ওখানকার শ্মশান যেখানে সতীবালাকে পুরানো হয়েছিল সেই জায়গাটা ধরে রেখেছে সতীবালা। এরপর থেকে সতীবালা ভয়ানক হয়ে ওঠে ও সবচেয়ে ঘৃণা করে যে পুরুষেরা মেয়েদের উপর অত্যাচার করে তাদের। এরকম অনেককে এত বছরে হত্যা করে তাদের রক্ত পান করেছে সে। শ্রমিককেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু অনিরুদ্ধর কথা ভেবে ছেড়ে দেয় সে। মৃন্ময় আর কোনোদিনও বামুনপাড়ায় ফিরে আসেনি। কারণটা অনেকের অজানা হলেও মণিমালা দেবীর জানা। একসময় তার বাবা মা চলে যান কলকাতায়। এরপর মৃন্ময়ের আর এক জন্ম হয়েছে, কিন্তু তা হয়তো অন্য কোথাও। এ জন্মে সে অনিরুদ্ধ হয়ে জন্মেছে। সতীবালা অপেক্ষা করছে এত বছর ধরে তার মৃন্ময় বাবুর জন্যে। যখন সে জানতে পারে অনিরুদ্ধ এদিকে আসছে, তখন সে এগিয়ে গেছে তার ভালোবাসার মানুষটাকে আনতে। সতীবালা সবকিছু মনে করিয়ে দেয় অনিরুদ্ধকে। মনে পড়ে যায় তার সবকিছু। সতীবালা বলে, মৃন্ময় বাবু, আমি এত বছর থাইকা অপেক্ষা করছি তোমার লাইগা, তোমার দেখা পাইছি, এখন আমার মুক্তি চাই। এই ভূত জীবন আমার খুব কষ্ট হইতাছে, তুমি আমারে মুক্তি দেও। তুমি তুমি কিভাবে মুক্তি চাও বলো সতীবালা? আমার ভালোবাসার মানুষটির জন্যে আমি সবকিছু করতে রাজি। সতীবালা এক হাঁড়ি বালু এনে দেয় অনিরুদ্ধর হাতে। আমার নাম কইরা তুমি 3 মুঠা বালু নদীতে ফেলাইয়া কও, এইবার তোমার মুক্তি সতীবালা। এরপর বাকি বালু মুঠা মুঠা কইরা নদীতে ফেলাইয়া কও, যা তখন সকলের মুক্তি। আমি যেগুলারে আটকাইয়া রাখছিলাম আপদগুলান মুক্তি পাইব। আমি এই জন্মে না হই পরের জন্মে আমি তোমার লাইগা জন্ম নিমু মৃন্ময় বাবু। আমিও পরের জন্মে তোমাকেই চাই সতীবালা। অনিরুদ্ধ সতীবালা যেভাবে বলেছে বালু নিয়ে সেভাবে করতে থাকে। সতীবালা কাঁদতে কাঁদতে আস্তে আস্তে আকাশের দিকে চলে যায়, একসময় মিলিয়ে যায়। অনিরুদ্ধ কিছুক্ষণ চেয়ে থাকে সেদিকে। এরপর সতীবালার কথা মতো বালু মুঠো মুঠো করে নদীতে ফেলতে থাকে। পুরো বাড়ি থেকে হুড়মুড় করতে করতে বেরিয়ে আসে ভূতেরা। একে একে সকলেই আকাশে মিলিয়ে যায়। ভোর হয়ে গেছে। অনিরুদ্ধ হাঁটতে হাঁটতে সাগরপুর পৌঁছে যায়। তখনও সবাই ঘুমিয়ে। দরজা খোলা। অনিরুদ্ধ চুপচাপ গিয়ে শ্রমিক আর আবিরের মাঝখানে শুয়ে পড়ে আর ভাবতে থাকে সতীবালার কথা সে কাউকে বলবে না। সতীবালা শুধু তার। এতক্ষণ আপনারা শুনছিলেন সংঘমিত্রা রায়ের কলমে সতীর ডাক। আজকের গল্পটি এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজকের জন্য বিদায়। আমরা আবার ফিরে আসব
আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।